আসসালামু আলাইকুম বন্ধুরা। গত 5 আগস্ট 2024 শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে। আর এরই সাথে পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের। এখন অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার গঠন করে তাদের মাধ্যমে সুষ্ঠুভাবে ইলেকশন করিয়ে আবার নতুন সরকার গঠন করা হবে। কিন্তু সেই সরকারের কেমন হওয়া উচিত আমাদের ডেমোক্রেসির জন্য তা আমাদের জানা দরকার। একটা দেশের ডেমোক্রেসি মেইনলি 4টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। লেজিসলেচার, যেখানে আইন প্রণয়ন করা হয়; এক্সিকিউটিভ, যেখানে আইন প্রয়োগ করা হয়; জুডিশিয়ারি, যেখানে বিচার করা হয়; আর মিডিয়া, যারা বিভিন্ন খবর প্রচার করে ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠায়। এই 4টা পিলার কেমন হলে পরবর্তী সরকার বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক দেশ বানাতে পারবে তা জানবেন আজকের এই ভিডিওতে। তো ডেমোক্রেসির প্রথম পিলার হলো লেজিসলেচার অর্থ আইনসভা। বাংলাদেশের আইনসভা হলো জাতীয় সংসদ। বিভিন্ন এলাকার এমপি মানে সংসদ সদস্যরা মিলে দেশের বিভিন্ন আইন প্রণয়ন করে। এই আইন যদি গরিবদের জন্য তৈরি না করে শুধু ধনীদের জন্য তৈরি করা হয় তবে দেশের আসল উন্নতি হবে না। হাসিনা সরকারের 67% এমপি ব্যবসায়ী ছিল, যার মধ্যে 269 জনের মোট সম্পত্তি 1 কোটি টাকার ওপরে। এমত অবস্থায় এটাই স্বাভাবিক যে তারা আরও ধনী হওয়ার জন্য নিজেদের সুবিধার জন্য আরও ল বানাবে। জুলাই 2024-এ একটা সাজেশন দেওয়া হয় সারা বাংলাদেশে বর্ডার থেকে 10 কিলোমিটার দূর পর্যন্ত জায়গা বিজেপিকে দেওয়ার জন্য। কেমন ইললজিক্যাল কথা! আমাদের নতুন সরকারের সংসদে শিক্ষিত হিন্দু, মুসলমান, যুবক, বয়স্ক, মেধাবী আর সর্বাপেক্ষা সৎ লোকেদের বসাতে হবে, যারা দেশকে নিজের পরিবারের মতো মনে করে পরিচালনা করবে। তাদের প্রত্যেকটা নিয়ম ভেবেচিন্তে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থের জন্য পাশ করতে হবে। ডেমোক্রেসির দ্বিতীয় পিলার হলো এক্সিকিউটিভ অর্থাৎ কার্যনির্বাহী। এরা দেশের প্রণয়নকৃত আইন কাজে লাগানোর কাজ করে আর জনগণের সেবার জন্য সকল কাজ এরাই করে। যেমন পুলিশ, ক্যাবিনেট মিনিস্টার্স বা মন্ত্রীরা, সিভিল সার্ভেন্টস আর সকল প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা যারা মাঠ পর্যায়ে জনগণকে সার্ভ করে। টিআইবির 2017 সালের রিপোর্ট মতে 66.5% মানুষ বিভিন্নভাবে কারাপশনের শিকার হয়েছে। একটা দেশকে ধ্বংস করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো দুর্নীতি। বাংলাদেশ পৃথিবীর 180টা দেশের মধ্যে 25th মোস্ট কারাপ্ট কান্ট্রি। যদি সত্যি দেশের উন্নতি করতে হয় তাহলে দুর্নীতিকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে। একজন সরকারি কর্মচারীও দুর্নীতি করলে সবাই মিলে তার কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে কেউ আর কখনো দুর্নীতি করার সাহস না পায়। এখন আসা যাক ডেমোক্রেসির থার্ড পিলার জুডিশিয়ারিতে। এর অর্থ বিচার বিভাগ। এই পার্ট দেশের সকল অপরাধের বিচারের কাজ করে। সেখানেই অভিযুক্তদের ট্রায়াল নিয়ে তাদের দোষী অথবা নির্দোষ প্রমাণ করার কাজ চলে। বাংলাদেশের সবচেয়ে উচ্চতর বিচার বিভাগ সুপ্রিম কোর্ট, আর তার সাথে কাজ করে বিভিন্ন লোয়ার কোর্ট যেমন ডিস্ট্রিক্ট কোর্ট আর সিভিল কোর্ট। সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, হাইকোর্ট এবং আপিল বিভাগ। বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা অত্যন্ত খারাপ। কয়েকদিন আগে বিচারপতি মানিকের উত্তেজিত হওয়ার ভিডিও আপনারা সবাই দেখেই থাকবেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি উত্তেজিত হবে। আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো সাম্প্রতিক 17 বছর বয়সের এক কিশোরকে রিমান্ডে দেওয়া হয় মিথ্যা মামলায়। সাগররণী মার্ডার কেস 12 বছর ধরে চললেও এখনো তারা জাস্টিস পায়নি। এমন অনেক কেস আছে যেখানে মানুষকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ইন্ডেক্সে 142টা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক 127তম। আর এই অবস্থার জন্য দায়ী সরকার। আমাদের নতুন সরকারের নিশ্চিত করতে হবে যাতে কেউ বিচারকদের উপর কোনো রকম চাপ না দিতে পারে। যোগ্য লোকেদের বিচারকের পদ দিয়ে নিশ্চিত করতে হবে যাতে মানুষ সর্বনিম্ন সময় সঠিক জাস্টিস পেতে পারে। অবশেষে ডেমোক্রেসির ফোর্থ আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পিলার হলো মিডিয়া মানে গণমাধ্যম। বিএনপি বলে আওয়ামী লীগের আমলে 50 জনের বেশি জার্নালিস্টকে হত্যা করা হয়েছে। ডিএফইউজের রিপোর্ট মতে 2023 সালে 4 জন জার্নালিস্টকে হত্যা আর 292 জনকে হ্যারেস করে তাদের কাজে সরাসরি বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা এর চেয়ে অনেক খারাপ। 2023 সালে আওয়ামী লীগের একটা সাধারণ ইউপি চেয়ারম্যান একজন জার্নালিস্টকে নৃশংসভাবে হত্যা করে। আওয়ামী লীগ এমপি রহমতুল্লাহর কাছে একবার এক রিপোর্টার রাস্তার খারাপ অবস্থা সম্পর্কে জানতে চাইলে সে রিপোর্টারের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি হুমকি পর্যন্ত দেয়। ঢাকার 23 নম্বর ওয়ার্ডের অনেক রাস্তারই এমন করুণ অবস্থা। দুই আমলে আমাদের মাননীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ, ওনার আমলে 10টি পয়সার কাজ এই রাস্তায় হয় না। এলাকার সমস্যার কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই বিষয়ে আরেকটু জানতে চাইলে সংসদ সদস্য রহমতুল্লাহ অশোভন আচরণ করেন।
নাইতে পারে যারা নিতে পারে পুলিশ। আমি তথ্য মন্ত্রণালয় কমিটির চেয়ারম্যান, তোমার মতো সাংবাদিক কত সাংবাদিক। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টা দেশের মধ্যে বাংলাদেশ 165তম। কিন্তু ভালো খবর হলো যে হাসিনা সরকারের পতনের পর আমাদের মেইন স্ট্রিম নিউজ মিডিয়া সত্য কথা প্রচার করতে শুরু করেছে। কিন্তু এই সত্য কথা কতদিন চলবে তা দেখার বিষয়। তাই নতুন সরকারের উচিত প্রেস ফ্রিডম আর ফ্রিডম অফ স্পিচ এনশিওর করা। তাহলে ক্রিটিসিজম করে খারাপকে দমিয়ে রাখা সম্ভব হবে। তো ডেমোক্রেসির এই 4টা পিলার যদি ঠিক থাকে তাহলে আমাদের দেশও ইউএসএ আর কানাডার মতো উন্নত হতে পারবে। এছাড়াও একটা গণতান্ত্রিক সরকারের আরো অনেক গুণ থাকা প্রয়োজন, যেমন ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি, যা পরে কখনো আলোচনা করব। অবশেষে একটা কথাই বলতে চাই যে বিএনপি অথবা জামাতের মতো পার্টির হাতে দেশকে তুলে দিয়ে আবার দেশকে স্বৈরাচারী বানাবেন না। যে ভালো কাজ করবে তাকেই ভোট দিবেন, আর অন্যায় দেখলেই তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন, তা সে যেই হোক না কেন।